বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত, একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই। জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, বললেন রিজভী। আগামী নির্বাচন ঘিরে উগ্রবাদের উত্থানের শঙ্কা প্রকাশ। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। হাজির করা হয়েছে রাজসাক্ষী মামুনকে। এবং যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি শুল্ক 20% নেমে আসায় স্বস্তিতে গার্মেন্টস ব্যবসায়ীরা। সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি সহযোগিতার আহ্বান। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:45টার দিকে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে 2 দিনের মধ্যে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। সামনে জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের আয়োজনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, জুলাই সনদের যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। এই সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হলে দেশের দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়ে বলেন, আবারও যাতে দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। আপনাদের 2-1 উপদেষ্টা হয়তো হাঁসের মাংস খেতে পারবেন যে কোনো জায়গায়, কিন্তু জনগণ তো আর হাঁসের মাংস খেতে পারবে না। সেই আলামত, সেই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। গার্মেন্ট সেক্টর থেকে 1 লক্ষ লোকের চাকরি চলে গেছে। এটা নিয়ম ভেঙেছে হাসিনা। সেই নিয়মকে তো আমরা চালু করতে পারি না। আগে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সকালে আদালতে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। একই সঙ্গে গুমের মামলায় হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে এবং আরেক মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকেও ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে মামলায় মোট 16 জন সাক্ষ্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক হার 20% নেমে আসায় বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বলে আশা গার্মেন্টস ব্যবসায়ীদের। শুল্ক কমায় এখন স্বস্তির হাওয়া বইছে তাদের মাঝে। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে রপ্তানি আয় আরও বাড়বে বলে মনে করছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। নারায়ণগঞ্জ থেকে রোমান চৌধুরী সুমনের রিপোর্ট, জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। বিশ্বের বৃহত্তম পোশাক আমদানিকারক যুক্তরাষ্ট্র, যেখানে এতদিন ধরে চীন ও ভিয়েতনাম শীর্ষস্থান দখল করে রেখেছিল, কিন্তু সাম্প্রতিক ট্যারিফ পরিবর্তন এবং চীনের বাজার হারানোর ফলে বাংলাদেশের জন্য নতুন বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে 5.83 বিলিয়ন মার্কিন ডলার সমমানের পণ্য রপ্তানি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের ওয়েবসাইট থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে 844 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে দেশটি। এমন অবস্থার সুফল নিতে সরকারের পক্ষ থেকে যথাযথ সহায়তার আশ্বাস চান ব্যবসায়ীরা। নেগোশিয়েট করে যখন 20% আনছে, আমাদের ব্যবসায়ীরা টিকে থাকবে এবং যে শ্রমিকগুলো আছে এই শ্রমিকগুলো সার্ভাইভ করবে। আপাতত দৃষ্টিতে দেখা গেল যে পাকিস্তান বা ভিয়েতনাম এই সমস্ত জায়গায় আমাদের সাথে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। বাংলাদেশ কিন্তু অনেক বড় একটা জায়গা করে নিয়েছে বিশ্বের বুকে। আমাদের উচিত এইটাকে দেখে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের মার্কেট অ্যারেঞ্জমেন্ট করা, আমাদের মার্কেটের শেয়ার অন্য মার্কেটগুলোতে বাড়ানোর অ্যারেঞ্জমেন্ট করা, এটা আমাদের জন্য খুবই খুবই জরুরি। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম আলী বলেন, গ্যাস, বিদ্যুৎ সহ সরকারি অন্যান্য পরিষেবা সঠিকভাবে পেলে দেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তনের সুযোগ রয়েছে। এই সুযোগটা আমরা নিতে পারবো কিনা, কারণ আমাদের এই সুযোগ নিতে হলে আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে। ক্যাপাসিটি বাড়াতে হলে আমার গ্যাস বিদ্যুতের প্রয়োজন হবে। তো ফলে এই ধরনের ধকল কাটিয়ে বাংলাদেশ এই সুযোগগুলি নিতে পারবে, এইটা আমাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে। কিন্তু যদি নেওয়া যায় তাহলে রপ্তানি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, সেই সুযোগ কিন্তু আছে। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে 2024 সালে বাংলাদেশ প্রায় 840 কোটি ডলারের পণ্য রপ্তানি করে, যার মধ্যে তৈরি পোশাকই 734 কোটি মার্কিন ডলার। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদি মাসুদ পাভেল নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। গতরাতে এই হত্যাকাণ্ডটি ঘটে। নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলিম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা এই হামলা চালায়। এ বিষয়ে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল থেকে বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল ও অবরোধ চলছে। এই কর্মসূচি ঘিরে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, ফকিরহাট, রামপাল, মোংলা, কচুয়া, চিতলমারী, শরণখোলা ও মোল্লাহাট সহ জেলার সর্বত্র দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। নাটোরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। শনিবার রাতে নাটোর বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, বগুড়া থেকে নাটোরগামী যাত্রীবাহী একটি বাস ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক মোজা ও ভ্যান যাত্রী আত্মারি মৃধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত ঘোষণা করেন। নারীর স্বাস্থ্য সুরক্ষা ও আত্মরক্ষায় মানিকগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়া তারাসিমা অ্যাপারেলস লিমিটেড আমার রক্ষক আমি শীর্ষক কর্মশালা আয়োজন হয় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, WFWP ও গো গার্লের সহায়তায়। কর্মশালায় নারীর স্বাস্থ্য সচেতনতা, ঋতুকালীন স্বাস্থ্যবিধি, খাদ্য পুষ্টি, আত্মরক্ষা, মৌলিক ব্যাংকিং ও আইনি অধিকার সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন WFWPর সভাপতি মেহেরিন মাহমুদ, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান, তারাসিমা অ্যাপারেলসের নির্বাহী পরিচালক কর্নেল হাসান মাহমুদ, সিইও সাসাঙ্কা জয়উইক্রেমা, HR প্রধান ABM সিরাজুল আজাদ, ডাক্তার ইপসিতা ইব্রাহিম বৃদিতা, নুরুন্নাহার মিতু ও ডাক্তার মাহফুজ এহসান। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় চুরি, ছিনতাই, খুন, সন্ত্রাসী হামলা এবং সংঘবদ্ধ অপরাধ চক্র শনাক্তে 23টি পয়েন্টে CCTV ক্যামেরা
বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সিসিটিভি ফুটেজের মাধ্যমেই অপরাধীর পরিচয়, গতিপথ এবং সহযোগীরাও দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। সিসিটিভি পরিদর্শনে এসে বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, মাওনা চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। সিসিটিভি ক্যামেরা বসানোর ফলে অপরাধীদের শনাক্ত সহজ হবে এবং অনেকাংশে এসব অপরাধ কমে আসবে। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির, আহ্বায়ক সদস্য শাহজাহান সজল, শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লেখক সাইদ চৌধুরী সহ আরও অনেকে। এশিয়ান টিভিতে সংবাদ প্রচারের পর নরসিংদী রায়পুরায় মির্জাচর বন্যা আশ্রয় প্রকল্পের কাজ আগামী 2 মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ 6 বছরও নির্মাণ কাজ শেষ না হওয়ায় এই নিয়ে সংবাদ প্রচার করে এশিয়ান টেলিভিশন। পরে দ্রুত কাজ শেষ করতে তদন্তে আসেন ডিআরও মোহাম্মদ ইউনুস মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী আবু তাহের সহ আরও অনেকে। এ সময় ঠিকাদার মোহাম্মদ মিনহাজ খান বলেন, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি ও এলাকার পরিস্থিতির কারণেই কাজের বিলম্ব হয়েছে। বাংলাদেশ অটোমোবাইলস বডি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ভ্যাট ট্যাক্স ট্রেড লাইসেন্সের বিদ্যমান সমস্যা সমাধানে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলার যাদুরচর হেমায়েতপুরে প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় দেশের বিভিন্ন জেলার বডি ম্যানুফ্যাকচারার্স ব্যবসায়ীরা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অটোমোবাইলস বডি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মকসেদ আলী। উপস্থিত ছিলেন মহাসচিব জাহাঙ্গীর আলম, অর্থ সচিব গোলাম মোস্তফা সহ আরও অনেকে। সাভারের আশুলিয়ায় জিরাবো এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকের ব্যবস্থাপনায় ইন্সপেকশন ওয়ার্কশপ স্মার্ট প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এতে অংশ নেয় মিনি গার্মেন্টসের উদ্যোক্তারা। দারিদ্রতা কমাতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করাই পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকের মূল লক্ষ্য। এতে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকের প্রধান নির্বাহী ডাক্তার কামরুন নাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপপ্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল, পিএমকের হসপিটালের প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী সুদীপ্তা কবির সহ আরও অনেকেই। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি 2001 ব্যাচের উদ্যোগে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহীদুল ইসলাম আকন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আতিকুর রহমান আপেল শিকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রভাষক শহীদুল ইসলাম আকন্দ। এতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আসাদুল হক সহ আরও অনেকেই। অবহেলিত বাকেরগঞ্জের বাসীর আস্থার স্থান হবে ঠিকানা বাকেরগঞ্জ বলে জানিয়েছেন ঠিকানা বাকেরগঞ্জের প্রধান পৃষ্ঠপোষক লায়ন মোহাম্মদ নুরুল ইসলাম মাসুদ। রাজধানীর ভাটারা এলাকার অভিজাত একটি হোটেলে ঠিকানা বাকেরগঞ্জের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, ঠিকানা বাকেরগঞ্জ একটি অরাজনৈতিক সংগঠন হলেও অবহেলিত বাকেরগঞ্জের মানুষের কল্যাণে কাজ করার ঠিকানা বাকেরগঞ্জ সংগঠনের মাধ্যমে এলাকার মানবিক, অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ডে চলমান থাকবে বলে জানান লায়ন মোহাম্মদ নুরুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে বাকেরগঞ্জের 14টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে সদস্যরা উপস্থিত হন এবং মাসুদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার কথা জানান তারা। আমি আপনাদের ভালোবাসা পেতে চাই, কি হইলাম না হইলাম এটা আমার কাছে কৃতজ্ঞ না। আপনারা ভালোবাসি আমি কৃতজ্ঞ, বা আমি আপনাদেরকে ভালোবাসতে পারলেই কৃতজ্ঞ। আমরা এগিয়ে যাব, আমরা সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। আপনারা যদি পাশে থাকেন, আমি মনে করি যে আজ থেকেই নূতন যাত্রা শুরু হলো ঠিকানা বাকেরগঞ্জের। জিএসইএ বাংলাদেশ 2025-26 উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে এন্টারপ্রেনিয়র্স অর্গানাইজেশন বাংলাদেশ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক প্রেস মিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল 10ম গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস জিএসইএ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জিএসইএ বাংলাদেশ ও ড্রাগন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামরুজ্জোভান। এ সময় সিইও বাংলাদেশ সদস্য, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 2016 সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত জিএসইএ প্রতিযোগিতায়
বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থী উদ্যোক্তাদের স্বীকৃতি দিয়ে আসছে। জাতীয় চ্যাম্পিয়ন আগামী বছর কেপটাউন, দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত গ্লোবাল ফাইনালে অংশ নেবেন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আরও একবার বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত, একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক সই। জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, বললেন রিজভী। আগামী নির্বাচন ঘিরে উগ্রবাদের উত্থানের শঙ্কা প্রকাশ। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে, হাজির করা হয়েছে রাজসাক্ষী মামুনকে। এবং যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি শুল্ক 20% নেমে আসায় স্বস্তিতে গার্মেন্টস ব্যবসায়ীরা, সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি সহযোগিতার আহ্বান। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। এরপর বিকেল 5টায় রয়েছে আমাদের দেশ সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।